আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হরমুজে ট্রাম্পের অবরোধ প্রথম দিনে ব্যর্থ। ইরান চীনের কয়েকটি তেল ট্যাঙ্কার ভেদ করল মার্কিন নৌ অবরোধ। হরমুজের তীব্র উত্তেজনার মধ্যেই ইরান যুদ্ধে যোগ দিল রাশিয়া। ইরানের আকাশে উঠছে পুতিনের হেলবার্ড। এবার সৌদি আরবের সমর্থন পেল ইরান, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানে জোর। যুদ্ধে ইরানের ক্ষতি $270 বিলিয়ন, 5 আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি। ট্রাম্পের আক্রমণের মুখেও যুদ্ধবিরোধী অবস্থানে অটল পোপ লিও। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদী। রয়টার্সের প্রতিবেদনে যা জানা গেল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হরমুজে ট্রাম্পের অবরোধ প্রথম দিনেই ব্যর্থ। ইরান চীনের কয়েকটি তেল ট্যাঙ্কার ভেদ করল মার্কিন নৌ অবরোধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত হরমুজ প্রণালীতে নৌ অবরোধ কার্যকরের প্রথম দিনে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সম্পর্কিত একটি তেল ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে কৌশলগত এই প্রণালী সফলভাবে অতিক্রম করেছে। একাধিক জাহাজ ইরানের নির্ধারিত নতুন সমুদ্রপথ ব্যবহার করে প্রবেশ ও প্রস্থান করায় ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত চাপের কৌশল প্রথম ধাপেই আংশিকভাবে ব্যর্থতার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন পূর্বাঞ্চলীয় সময় সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হয়। সেন্টকম জানিয়েছিল ইরানি বন্দরে প্রবেশ বা প্রস্থান করা সব জাহাজ আটক করা হবে, কিন্তু অবরোধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমস ও বিশ্বব্যাপী জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ম্যারিটাইম ট্রাফিকের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে সম্পর্কিত তেল ট্যাঙ্কার এলপিস মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর ইতিমধ্যেই এলপিসকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। জাহাজটি প্রণালী অতিক্রম করে ওমান সাগরের দিকে এগিয়ে যায়। শুধু এলপিস নয়, নিউ ফিউচার ও আওরোরা নামের আরো দুটি মিড রেঞ্জ ট্যাঙ্কার একই পথ ব্যবহার করে প্রণালী অতিক্রম করে। বিশেষ করে চায়না লিঙ্কড স্যাংশনড ট্যাঙ্কার রিচ স্টারি প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার চেষ্টায় প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ডিফ্যাক্টো কন্ট্রোল বজায় রেখেছে। এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষে ইরানের জলসীমায় গিয়ে হস্তক্ষেপ করা কঠিন, যা কার্যত অবরোধকে দুর্বল করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর আগেই ইরান তার সব নৌবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কতায় রাখার নির্দেশ দেয়। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রণালীতে ইরানের সম্পূর্ণ ও বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ রয়েছে। ইরান জাহাজ চলাচলের জন্য একটি নতুন বাধ্যতামূলক নেভিগেশন মানচিত্র প্রকাশ করেছে। এই পথটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে লারাক ও হরমুজ দ্বীপের কাছাকাছি দিয়ে যায়। এই পথ ব্যবহার করলে জাহাজগুলো কার্যত ইরানের ছত্রছায়ায় চলে। অবরোধ শুরুর আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে ধ্বংস হয়েছে এবং বাকি থাকা দ্রুত আক্রমণকারী জাহাজগুলোর কাছে এলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই হুমকি সত্ত্বেও বাস্তবতা ভিন্ন। হরমুজের তীব্র উত্তেজনার মধ্যেই ইরান যুদ্ধে যোগ দিল রাশিয়া। ইরানের আকাশে উঠছে পুতিনের হেলবার্ড। হরমুজ প্রণালীতে টানাপোড়েন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জটিল মুহূর্তে ইরানের আকাশে উড়ল রুশ নির্মিত হেলবার্ড নামে পরিচিত Mi-28 অ্যাটাক হেলিকপ্টার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলায় ইরানের বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে, এমন পশ্চিমা দাবির মধ্যেই তেহরানের আকাশে এই হেলিকপ্টারের ফ্লাইটকে পেন্টাগন কাঁপানোর ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাশিয়া এখন পরোক্ষভাবে ইরানের প্রতিরক্ষা বলয়ের অংশ হয়ে উঠেছে, আর পেন্টাগন কৌশলগতভাবে শকে রয়েছে। হেলবার্ড বা নরকের পাখি নামেও পরিচিত রুশ Mi-28
অ্যাটাক হেলিকপ্টারটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। গত 12-13 এপ্রিল তেহরানের আকাশে কমপক্ষে দুটি Mi-28 হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে। এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের অ্যাটাক হেলিকপ্টার বহরে এখনো 1970-এর দশকের আমেরিকান AH-1Z সি কোবরা রয়েছে, যেগুলো যুদ্ধ বিমানের তুলনায় অপ্রচলিত। ইরানি সেনাবাহিনীর মেরিন বাহিনী এই হেলিকপ্টারগুলো পরিচালনা করবে। এগুলি যুদ্ধক্ষেত্রে হেলবার্ট নামে পরিচিত, কারণ এদের ভয়াবহ ধ্বংস ক্ষমতা ও আর্মার্ড ভেহিকল ভেদ করার অসাধারণ ক্ষমতা রয়েছে। Mi-28 এর রাডার ও অস্ত্র ব্যবস্থা যেমন R-74 মিসাইল, ড্রোন ও ক্রুজ মিসাইল শনাক্ত করে গুলি ভূপাতিত করতে পারে। ইরানের পুরনো কোবরা হেলিকপ্টার রাতে অন্ধ, কিন্তু Mi-28 এর উন্নত নাইট ভিশন ও রাডার রাতের আধার ও ধুলো ঝড়েও সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম। হেলিকপ্টারটির ককপিট টাইটানিয়াম ও সিরামিক প্লেট দিয়ে সুরক্ষিত, যা 20 কিলোমিটার গোলাও সহ্য করতে পারে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত পরোক্ষভাবে ইরানকে স্যাটেলাইট তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছিল, কিন্তু Mi-28 মোতায়েনের মাধ্যমে মস্কো এক ধরনের অ্যাক্টিভ ডিটারেন্স সৃষ্টি করলো। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া ইরানকে মলনিয়া উপগ্রহ থেকে সংগৃহীত রিয়েল টাইম ইমেজ সরবরাহ করছে, যা ইরানকে নিখুঁতভাবে মার্কিন ঘাঁটি শনাক্ত করতে সাহায্য করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রুশ জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে, রাশিয়া ও চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইরানকে একা ছাড়বে না। Mi-28 মোতায়েনের ঘটনাটি প্রমাণ করে যে রাশিয়া ইরানকে শুধু অস্ত্র দিচ্ছে না, বরং সরাসরি অপারেশনাল রেডিনেস নিশ্চিত করছে। এবার সৌদি আরবের সমর্থন পেল ইরান। যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানে জোর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি রিয়াদ পূর্ণ সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক ফোন আলাপে তিনি এই প্রতিশ্রুতি দেন। আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধবিরতি, পরবর্তী সর্বশেষ পরিস্থিতি এবং আমেরিকার উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া গত 11 এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়েও সৌদি পক্ষকে জানানো হয়। ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, ইরান অত্যন্ত দায়িত্বশীল ও সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশগ্রহণ করেছে। তবে তার দাবি অনুযায়ী আলোচনায় মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত ও অন্যায্য আবদার এবং অনড় অবস্থানের কারণে বৈঠকটি কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিনীদের রাজনৈতিক অস্থিরতা এবং আস্থার অভাবেই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো শেষ পর্যন্ত সফল হবে এবং এই সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হবে। যুদ্ধে ইরানের ক্ষতি $270 বিলিয়ন, 5 আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি। ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের অন্তত $270 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান সরকার মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই পরিমাণ জানান। এদিকে মধ্যপ্রাচ্যের 5 দেশকে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রিয়া নভস্তিকে ফাতেমাহ মোহাজেরানি বলেন, প্রাথমিক ও স্থল হিসাব অনুযায়ী এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ $270 বিলিয়ন। তিনি জানান, ইরানি প্রশাসনের অর্থনৈতিক কর্তৃপক্ষগুলো কয়েকটি ধাপে এই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করবে। মোহাজেরানি ব্যাখ্যা করেন, প্রথম ধাপে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এবং দ্বিতীয় ধাপে বাজেটের রাজস্ব ক্ষতি ও শিল্প কারখানা বন্ধ থাকার প্রভাব বিশ্লেষণ
পরিবেশন করা হবে। দক্ষিণ ইরানের মিনাবের এক প্রাথমিক বিদ্যালয়ে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বর্বরোচিত সামরিক হামলার প্রায় 170 জন প্রাণ হারায়। সেই ঘটনার প্রসঙ্গ টেনে মুহাজেরানি আরো বলেন, মিনাব স্কুলে আমাদের প্রিয়জনদের রক্তক্ষয়ের ক্ষতিপূরণ সহ জনগণের অধিকার আদায়ে আমরা অবশ্যই আইনি পথ বেছে নেব। এদিকে ইরান তাদের উপর চালানো মার্কিন ইসরায়েলি হামলায় অংশগ্রহণের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান এই 5টি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল রুয়াইয়িকে লেখা সোমবারের এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি দাবি করেছেন, ওই রাষ্ট্রগুলো মার্কিন ইসরায়েলি হামলার পথ সুগম করে দিয়ে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে। এর ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তাদের দায়ী থাকা উচিত এবং ক্ষতিপূরণ দেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার ভেরোনায় এক অনুষ্ঠানের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত গবেষণার কাজ চলত। ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সাম্প্রতিক যুদ্ধ এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইতালি তার এই দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিল। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইতালি স্পষ্ট করে দিল যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে আগ্রহী নয়। সূত্র আল আরাবিয়া। ট্রাম্পের আক্রমণের মুখেও যুদ্ধবিরতি অবস্থানে অটল পোপ লিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রকাশ্য সমালোচনার মুখেও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে আসেননি পোপ চতুর্দশ লিও। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্বজুড়ে সহিংসতা ও যুদ্ধের বিরুদ্ধে তিনি আগের মতোই জোরালোভাবে কথা বলে যাবেন। আলজেরিয়াগামী উড়োজাহাজে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পোপ এই মন্তব্য করেন। তিনি বর্তমানে আফ্রিকার 4টি দেশে 10 দিনের সফরে রয়েছেন এবং সফরকালে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন। পোপ লিও বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত বিতর্কে জড়াতে চান না, তবে তিনি মনে করেন যীশু খ্রিস্টের বার্তা যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সঠিক নয়। তার ভাষায় ধর্মীয় শিক্ষাকে বিকৃতভাবে ব্যবহার করা বিশ্বের আরো বিভাজন তৈরি করছে। সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়ে পোপ বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তিনি জোর দিয়ে বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেই যাব এবং শান্তি, সংলাপ ও দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করব, যাতে একটি ন্যায়সঙ্গত সমাধান পাওয়া যায়। তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অসংখ্য নিরপরাধ মানুষ কষ্ট পাচ্ছে এবং প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতিতে নীরব থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে কাউকে না কাউকে এগিয়ে এসে বলতে হবে, যুদ্ধের চেয়ে ভালো কোনো পথ অবশ্যই রয়েছে। পোপ লিও নিজেকে কখনোই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেন না বলেও স্পষ্ট করেন। তিনি বলেন, তার বার্তা মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য, যা যীশু খ্রিস্টের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শান্তি স্থাপনাকারীদের প্রতি আশীর্বাদ জানিয়ে তিনি বলেন, এই কাজই মানবতার জন্য সবচেয়ে প্রয়োজনীয়। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো।
মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনো বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর উপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোন আলাপ চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন। তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হলো তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে সেই লক্ষ্য অর্জনের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদী। রয়টার্সের প্রতিবেদনে যা জানা গেল, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল চলতি সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবার আবারও ইসলামাবাদে ফিরতে পারে। দীর্ঘ প্রায় 5 দশকের মধ্যে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়া শেষ হওয়ার মাত্র কয়েকদিন পরে এমন খবর সামনে এলো। মঙ্গলবার আলোচনার সঙ্গে জড়িত 5টি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি সূত্র জানিয়েছে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি, তবে দুই দেশই চলতি সপ্তাহের শেষ নাগাদ আলোচনায় ফিরতে পারে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কোনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রতিনিধি দলগুলো শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময় খোলা রাখছে। গত মঙ্গলবারের যুদ্ধবিরতি ঘোষণার 4 দিন পর পাকিস্তানের রাজধানীতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠক ছিল গত এক দশকের বেশি সময়ের মধ্যে দুই দেশের কর্মকর্তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। এমনকি 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল সবচেয়ে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ। প্রথম সূত্রটি জানিয়েছে আলোচনা পুনরায় শুরু করতে দুই দেশের প্রতিনিধিদের আবারও ইসলামাবাদে পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব উভয় পক্ষকে দেয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের দুটি সূত্র জানায়, পরবর্তী দফার আলোচনার সময় নিয়ে ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বৈঠকটি সম্ভবত সপ্তাহান্তেই অনুষ্ঠিত হবে। পাকিস্তান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি যে তারা দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত। তবে এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো সাড়া দেয়নি। হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হরমুজে ট্রাম্পের অবরোধ প্রথম দিনে ব্যর্থ, ইরান চীনের কয়েকটি তেল ট্যাঙ্কার ভেদ করল মার্কিন নৌ অবরোধ। হরমুজে তীব্র উত্তেজনার মধ্যেই ইরান যুদ্ধে যোগ দিল রাশিয়া, ইরানের আকাশে উঠছে পুতিনের হেলবার্ড। এবার সৌদি আরবের সমর্থন পেল ইরান, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানে জোর। যুদ্ধে ইরানের ক্ষতি $270 বিলিয়ন, 5 আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি। ট্রাম্পের আক্রমণের মুখেও যুদ্ধবিরোধী অবস্থানে অটল পোপ লিও। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদী। রয়টার্সের প্রতিবেদনে যা জানা গেল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।